বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রুলস ঘোষিত হওয়ার পরই মিলবে নাগরিকত্ব, রাজস্থান হাইকোর্টকে জানালো কেন্দ্র। পরিষদ পাচ্ছে বিভিন্ন জনগোষ্ঠী, বাঙালি হিন্দুদের জন্য তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, বলল বাঙালি যুব ছাত্র ফেডারেশন। বিজেপি সরকার বাঙালি হিন্দু বিরোধী, বললেন দীপক দে। সাক্ষরতায় দেশের মধ্যে প্রথম 5-এ উঠে এলো আসাম। আরও নিচে নামতে পারে জিডিপি, উদ্বেগ রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের। সীমান্ত বিবাদ চরমে, মধ্যরাতে ভারত চীন সীমান্তে চলল গুলি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রেনের স্টেশনে ধূমপান করলে সাজার বদলে শুধু ফাইন, ভিক্ষার আইনও বদলাচ্ছে রেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। রুলস ঘোষিত হওয়ার পরই মিলবে নাগরিকত্ব, রাজস্থান হাইকোর্টকে জানালো কেন্দ্র। নিয়ম তৈরি হওয়ার পরই নাগরিকত্ব আইন কার্যকর হবে। রাজস্থান হাইকোর্টকে একথা জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই আইনে যারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য তাদের আবেদন করতে হবে, আর রুলস তৈরি হয়ে গেলে এই আবেদন করা যাবে। রাজস্থান হাইকোর্টকে একথা জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারতে বসবাসকারী পাকিস্তানি অভিবাসীদের দীর্ঘমেয়াদী ভিসা সংক্রান্ত একটি জনস্বার্থ বিষয়ক মামলার শুনানির সময় বিচারপতি সঙ্গীত লুদা ও বিচারপতি রামেশ্বর বেশকে নিয়ে গঠিত ডিভিশনাল বেঞ্চের কাছে এই হলফনামা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সংশোধিত নাগরিকত্ব আইনে 2014 সালের 31 ডিসেম্বরের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ও পার্সিদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে। কেন্দ্রীয় সরকারের কৌঁসুলি বিপুল সিংভি আদালতকে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখন পর্যন্ত রাজস্থান সরকারের কাছ থেকে দীর্ঘমেয়াদী ভিসার 20,370টি আবেদনপত্র পেয়েছে। এগুলি 2015 সালের 1 জানুয়ারি থেকে 2020 সালের 25 আগস্ট পর্যন্ত। এর মধ্যে 20,080টি আবেদনপত্রের সমাধান হয়েছে। 115টি এখনও বিচারাধীন রয়েছে। 239টি বিদেশি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে যাচাইয়ের জন্য। সিংভি জানান, যেসব আবেদনকারী পাকিস্তান থেকে নো অবজেকশন সার্টিফিকেট আনতে গিয়েছেন তারা লকডাউনের জন্য আটকা পড়েছেন। এদের জন্য 15 দিনের সময়সীমা বাড়ানো হয়েছে। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে এই নো অবজেকশন আনতে হবে 410 জন আবেদনকারীকে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদালতকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র নাগরিকত্ব আইনের জন্য যোগ্য ব্যক্তিরাই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে। তবে এই সম্পর্কিত রুলস তৈরি হওয়ার পরই নাগরিকত্ব দেওয়া হবে। অপরদিকে পরিষদ পাচ্ছে বিভিন্ন জনগোষ্ঠী, বাঙালি হিন্দুদের জন্য তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, বলল ফেডারেশন। বিজেপি সরকার বাঙালি হিন্দু বিরোধী, বললেন দীপক দে। বিজেপির বিরুদ্ধে আসামের বাঙালি হিন্দুদের স্বার্থের পরিপন্থী পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলল সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশন। তাদের বক্তব্য, বিজেপি বারবার বাঙালি হিন্দুদের বিরুদ্ধে কাজ করছে। এই সংগঠনের সভাপতি দীপক দে রবিবার বরপেটায় সাংবাদিক সম্মেলন ডেকে তার বক্তব্যে আগাগোড়া আক্রমণ করে গিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকারকে। তার অভিযোগ, এই সরকার বাঙালি হিন্দু বিরোধী। বিজেপি নিজেকে হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী দল বলে জাহির করে, অথচ কার্যক্ষেত্রে বারবার হিন্দু বিরোধী কাজ করে চলেছে তারা। দীপক বলেছেন, এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাঙালি সহ অসমিয়া, কুচ, রাজবংশী, বড় রাবাদের নাম বাদ পড়েছে। কিন্তু বিজেপি বারবার বলেছিল হিন্দুদের কোনো ভয় নেই। বাস্তবে দেখা যাচ্ছে বিজেপি জমানায় হিন্দুরাই সবথেকে বেশি নিষ্পেষিত। দীপকের মন্তব্য, এখনও দেদার বাঙালি হিন্দুদের নামে বিদেশি নোটিশ দেওয়া হচ্ছে। স্বয়ং প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাসের বিধানসভা কেন্দ্র সরবুগে অসংখ্য বাঙালি হিন্দুর হাতে বিদেশি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। অথচ মূলত বাঙালি হিন্দুদের ভোটের জেরেই বিধায়ক হয়েছিলেন দাস। তার মতে, আর তো 6 মাস, সরকার যত পারে বাঙালি হিন্দুদের বিদেশি নোটিশ দিক, ডিটেনশন ক্যাম্পে পুরে রাখুক। 6 মাস বাদে নির্বাচনে এর যোগ্য জবাব দেবেন বাঙালি হিন্দুরা। তারাই এই সরকারকে উৎখাত করবেন। দীপকের মতে, বিভিন্ন বাঙালি সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে আগামী ভোটের জন্য রাষ্ট্রবাদী বলে সোচ্চারে যারা ঘোষণা করেন, কিন্তু প্রকৃতপক্ষে উগ্র জাতীয়তাবাদী।
তাদের বিরুদ্ধে জোট বাঁধছেন বাঙালি হিন্দুরা, এবং শুধু বাঙালি হিন্দুরা নন, অন্যান্য নিষ্পেষিত জাতি জনগোষ্ঠীও এই সরকারকে জবাব দেওয়ার অপেক্ষায় রয়েছেন। এসবের পাশাপাশি বাঙালি যুবছাত্র ফেডারেশন বলেছে, বিজেপির বাঙালি নেতারা জি হুজুরগিরি করতেই ব্যস্ত, তারা বাঙালি নন, শুধু ক্ষমতার মুহে বাঙালিদের বিপথে পরিচালিত করছেন বিজেপির এই বাঙালি নেতারা। সত্যি যদি এই নেতারা বাঙালি দরদি হন, তাহলে এই সম্প্রদায়ের লোকদের নামে অবাধে বিদেশি নোটিশ পাঠানোর বিরুদ্ধে সরব হয়ে দেখান, বলেছেন দীপক দে। তার ঘোষণা 21-এর বুটে প্রার্থী দিয়ে সত্যিকারের বাঙালি টাইগারদের বিধানসভায় পাঠানো হবে। এরা দেখবেন বাঙালি কাহাকে বলে। দীপক বলেছেন, বিজেপি যদি সত্যি হিন্দুত্ববাদী হয়, তাহলে বাঙালি হিন্দুদের নামে বিদেশি নোটিশ জারি করা সরকারি অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার। তিনি এও বলেন, সরকার মরান মটক কুচ রাজবংশীদের জন্য পরিষদ গঠন করেছে, এতে আপত্তি করার কিছু নেই, বরং সরকারকে এর জন্য তারা ধন্যবাদ দিচ্ছেন। কিন্তু 2016 বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়া 95% বাঙালি হিন্দুর জন্য ঠিক করেছে এই সরকার। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর জন্য পরিষদ বানাচ্ছে সরকার, আর বাঙালি হিন্দুদের জন্য তৈরি করা হচ্ছে সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্প। গোয়ালপাড়ার মাটিয়ায় এই ক্যাম্প ভর্তি করার জন্যই গণহারে বাঙালি হিন্দুদের নামে জারি করা হচ্ছে বিদেশি নোটিশ। দীপকের কথা হলো, একদিকে বলা হচ্ছে কার সুবাদে নাগরিকত্ব পাবেন বাঙালি হিন্দুরা, অন্যদিকে 1951-কে বৃত্তিবর্ষ করে খিলঞ্জিয়া অধিকারের নামে বাঙালি হিন্দিভাষীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার ফন্দি আটা হচ্ছে। অপরদিকে সাক্ষরতায় দেশে প্রথম 5-এ অসম। সাক্ষরতার হারে অসমের স্থান দেশের অন্যান্য রাজ্যের তুলনায় যথেষ্ট উন্নত হয়েছে। সারা দেশে সাক্ষরতার হারে প্রথম 5 রাজ্যের মধ্যে স্থান দখল করে নিতে সক্ষম হয়েছে উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্য। শীর্ষে রয়েছে দক্ষিণ ভারতের কেরল, সবার শেষে অন্ধ্রপ্রদেশের নাম। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস কর্তৃক প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, অসমের সাক্ষরতার হার 85%-এর উপরে রয়েছে। শীর্ষস্থান দখলকারী কেরলে সাক্ষরতার হার 96.2%। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। দিল্লিতে সাক্ষরতার হার 88.7%। সাক্ষরতার ক্ষেত্রে দেশের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ওই রাজ্যের সাক্ষরতার হার 66.4%। তেলেঙ্গানায় সাক্ষরতার হার 72.8%। বিহারে এই হার 70.9%। একইভাবে কর্ণাটকে 77.2, উত্তরাখণ্ডে 87.6, হিমাচল প্রদেশে 86.6, উত্তরপ্রদেশে 73.0, রাজস্থানে 69.7%। গোটা দেশে এবছর পুরুষের সাক্ষরতার হার 84.7%। তুলনামূলকভাবে মেয়েদের সাক্ষরতার হার কম, 70.3%। কেরলে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের মধ্যে ব্যবধান দেশের মধ্যে সর্বনিম্ন। কেরলে এই ব্যবধান 2.2%। সারা দেশে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের মধ্যে ব্যবধান 14.4%। একইভাবে গ্রাম এবং শহরের মধ্যে সাক্ষরতার হারের মধ্যে কেরলের সর্বনিম্ন 1.9%। এক ক্ষেত্রে সর্বাধিক ব্যবধান সম্বলিত রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানায় গ্রামের চেয়ে শহরের সাক্ষরতার হার 23.4%। অপরদিকে সীমান্ত বিবাদ চরমে। মধ্যরাতে ভারত চীন সীমান্তে চলল গুলি। মধ্যরাতে উত্তপ্ত ভারত চীন সীমান্ত। মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর চলল গুলি। সূত্রে খবর, দুপক্ষই বিপরীত পক্ষের সেনাকে সচেতন করতে গুলি চালিয়েছিল। পূর্ব লাদাখে গুলি চলেছে, জানা গেছে এমনটাই। চীনের দাবি, ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করেছিল, তাই ভারতীয় সেনাবাহিনীকে সচেতন করতে গুলি চালায় পিপুলস লিবারেশন আর্মি। যদিও ভারতের দাবি, ভারতের সীমায় প্রবেশের চেষ্টা করেছিল চীন, তাই বাধ্য হয়ে গুলি চালায় ভারতীয় সেনা। মোটের উপর সীমান্ত বিবাদ ক্রমে জটিল হচ্ছে। এমনকি সমঝোতার জন্য দুপক্ষ প্রস্তুত না থাকলে সেক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি গড়ে উঠেছে ধীরে ধীরে, মত অভিজ্ঞ মহলের। দীর্ঘ 3 মাস ধরে এলএসি সীমান্তে উত্তেজক পরিস্থিতি জারি রয়েছে। সামরিক ও কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার কথা বললেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি, বরং সব অতিক্রম করে এলএসি সীমান্তে চলল গুলিও। বিশেষ বিষয়টি হলো 1975 সালের পর এই প্রথম ভারত চীন সীমান্তে এভাবে গুলি চালানোর ঘটনা ঘটল। চীন জানিয়েছে, ভারতের গুলি চালানোর পরে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে চীনা সেনা। কিন্তু পাল্টা পদক্ষেপটা ঠিক কী তা নিয়ে রয়েছে দুয়াশা।
প্রসঙ্গত 1975 সালের পর এই প্রথম ভারত চীন সীমান্তে চলল গুলি। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সাধনের জন্য সাংহাই কোঅপারেশনে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সুষ্ঠু সমাধানের পথ খুঁজবেন তারা। যদিও আলোচনা করে সমস্যার সমাধান মেটাতে কতটা উদ্যোগী বেজিং তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে মস্কোয় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে চীনের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের পর পাল্টা ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিল চীন। এদিকে মহামারী পরিস্থিতির জেরে ভারতের জিডিপি বর্তমানে ঋণাত্মক। এই পরিস্থিতিতে যুদ্ধ হলে তা ভারতবাসীর উপর ঠিক কী প্রভাব ফেলবে তা নিয়ে উঠছে প্রশ্ন। অপরদিকে আরও নিচে নামতে পারে জিডিপি। উদ্বেগ রঘুরাম রাজনের। জিডিপির ঐতিহাসিক পতন 25 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে, কিন্তু সেই পতনের এখানেই শেষ নয়, আরও নামতে পারে আর্থিক বৃদ্ধির হার, বলছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। জিডিপির এই চিত্র উদ্বেগজনক বলে উল্লেখ করে রাজন একটি প্রতিবেদনে লিখেছেন, যেসব দেশে করোনার সংক্রমণ আরও বেশি তার চেয়েও ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ। সরকার যে 20 লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে সেটা যথেষ্ট নয় বলেও মনে করেন অর্থনীতিবিদ রঘুরাম রাজন। সম্প্রতি কেন্দ্রের পরিসংখ্যানে উঠে এসেছে 2020-21 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি সংকুচনের হার 23.9%, যা গত 25 বছরে হয়নি। তবে অর্থনীতিবিদরা মনে করছেন প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন প্রায় পুরো সময়টাই দেশ লকডাউনের মধ্য দিয়ে গিয়েছে। সেই কারণেই আর্থিক বৃদ্ধিতে এমন ভয়াবহ চিত্র। কিন্তু এখন আর্থিক কর্মকাণ্ড চালু হয়েছে, গতি এসেছে অর্থনীতিতে। ফলে অর্থনীতিবিদদের একাংশের মতে দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার কিছুটা বাড়তে পারে বা অন্তত এর নিচে আর নামবে না। কিন্তু রঘুরাম রাজনের মতে তেমনটা হওয়ার সম্ভাবনা কম, বরং আরও নিচে নামতে পারে জিডিপি বৃদ্ধির হার। লিঙ্কডইনে ওই প্রতিবেদনে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর লিখেছেন, এর সঙ্গে অসংগঠিত ক্ষেত্রের লোকসান যোগ করে জিডিপি বৃদ্ধির প্রকৃত পরিসংখ্যান প্রকাশিত হলে সেই চিত্র আরও করুণ হতে পারে। অর্থাৎ জিডিপির ঋণাত্মক বৃদ্ধি আরও বেশি হতে পারে। 57 বছরের অর্থনীতিবিদের যুক্তি, ভারতে এখনও অতিমারি মারাত্মক আকারে রয়েছে, তাই বিলাসিতার খরচ, যেমন রেস্তোরাঁয় খাওয়ার মতো খাতে কম খরচ করবেন মানুষ। ভাইরাস যতদিন কমবে এইসব খাতে খরচে হ্রাস টানবেন সাধারণ মানুষ। তাই অর্থনীতির এই রোগ যে সহজে নির্মূল হওয়ার নয়, তেমনটাই মনে করেন রঘুরাম রাজন। করোনা ভাইরাস ও লকডাউনের জেরে অর্থনীতির মোকাবিলায় আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই প্যাকেজ যথেষ্ট নয় বলেই মত রাজনের। তিনি লিখেছেন, গরিবদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া, অতি ক্ষুদ্র, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের জন্য ব্যাংক ঋণের বন্দোবস্ত করে সাধারণ মানুষকে যে সুরাহা দেওয়ার চেষ্টা সরকার করেছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। অর্থনীতিকে রোগের সঙ্গে তুলনা করে রাজন লিখেছেন, আর্থিক প্যাকেজ একটা টনিক ছিল, কিন্তু যখন রোগী মরণাপন্ন তাই টনিক কাজ করবে না। রাজন মনে করেন সরকারের আর্থিক সাহায্য ছাড়া অর্থনীতির বৃদ্ধির হারে ব্যাপক প্রভাব পড়বে। ব্রাজিল আমেরিকার উদাহরণ টেনে তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। তারা কোভিড লকডাউন মোকাবিলায় জিডিপির প্রায় 20% প্যাকেজ ঘোষণা করার পরও আর্থিক বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায়। ভারতের সরকারি আধিকারিকদের বিষয়টা নিয়ে ভাবা দরকার। ভারতের পরিস্থিতি নিয়ে রাজনের ব্যাখ্যা, দেশের অর্থনীতি বিষয়ক আধিকারিকরা মনে করছেন আরও একতরফা আর্থিক প্যাকেজ ঘোষণা করা দরকার, কারণ সরকার আর্থিক চাপে রয়েছে। কিন্তু এই ধরনের নিরাশাবাদী মানসিকতা আরও ক্ষতিকারক বলে মনে করেন তিনি। তাহলে উপায় কি? রঘুরাম রাজন বলছেন, সরকারের উচিত সুচতুরভাবে খরচ করা। সরকারের এমন সব পদক্ষেপ করা উচিত যাতে অর্থনীতিতে গতি আসে। অপরদিকে ট্রেনের স্টেশনে ধূমপান করলে সাদার বদলে শুধু ফাইন, ভিক্ষার আইনও বদলাচ্ছে রেল। ট্রেনে বা রেল স্টেশন চত্বরে ধূমপান করার মতো ভিক্ষা করাও অপরাধ, কিন্তু এবার এই দুই কাজকেই ডিক্রিমিনালাইজ করার কথা ভাবছে। অর্থাৎ এবার কেউ ধূমপান করতে গিয়ে বা ভিক্ষা করার জন্য ধরা পড়লে জরিমানা দিতে হবে, কিন্তু তারপরে আর কোনো হেনস্থা করা হবে না। আইন আদালতের ঝামেলাও থাকবে না, শুধু স্পট ফাইন। তবে তার পরিমাণটা বাড়তে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রেলে এই দুই অপরাধের ক্ষেত্রে আইনে বদল আনতে চলেছে। বর্তমান আইনে ট্রেনে বা স্টেশন চত্বরে ভিক্ষা করার জন্য জরিমানার সঙ্গে জেলও হতে পারে। সূত্রের খবর, শাস্তি দেওয়ার চেয়ে ভিক্ষায় যুক্তদের আটকাতে চায় রেল। তার জন্য নজরদারি বাড়ানো হবে।
অন্যদিকে ধূমপানের জন্য জরিমানার অঙ্ক বাড়ানো হতে পারে। বহু মানুষই স্টেশনে বা ট্রেনে ভিক্ষা করেন, আর কোনো উপায় না থাকার জন্যই এই পেশায় আসে মানুষ। সেই মানুষদের শাস্তি দেওয়ার পুরনো আইনকে অমানবিক বলে মনে করছে রেল। তাছাড়া ওই আইন সেভাবে কার্যকর করতে পারে না রেল। ভিক্ষুকদের খুব একটা আটক করাও হয় না। এখন তাই তা বদল করার জন্য নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এখন 144 অর্থাৎ 2 ধারায় রেলের এলাকায় ভিক্ষা করা আইনত অপরাধ। ট্রেনে বা স্টেশনে ভিক্ষা করার সমান অপরাধ হিসেবে দেখা হয়। এর জন্য শাস্তিও হতে পারে 1 বছর পর্যন্ত জেল অথবা 2000 টাকা জরিমানা হতে পারে। জেল ও জরিমানা একসঙ্গে হওয়ারও সংস্থান রয়েছে আইনে। এখন সেটাই বদল এলেও স্টেশন চত্বরে ও ট্রেনে ভিক্ষা করায় নিষেধাজ্ঞা থাকবেই। জেল জরিমানা না হলেও ভিক্ষা রুখতে সক্রিয় হবে আরপিএফ। ধূমপানের ক্ষেত্রেও একই ব্যাপার, নিষিদ্ধই থাকবে ট্রেন বা স্টেশন চত্বরে ধূমপান। তবে আইন ভঙ্গকারীদের শুধু স্পট ফাইন করা হবে। রেলের যে কর্মী কাউকে ধূমপান করার সময় ধরবেন, তিনি সঙ্গে সঙ্গে জরিমানা আদায় করে পরে তা রেলের কোষাগারে জমা করে দেবেন। এরপরে ধূমপানের অপরাধে জরিমানা দেওয়া ব্যক্তির বিরুদ্ধে আর কোনো রকম আইনি ব্যবস্থা নেবে না রেল। নতুন নিয়মে কত টাকা জরিমানা হবে তা অবশ্য জানা যায়নি, তবে সেটা 100 টাকা পর্যন্ত হতে পারে। জানা গিয়েছে শুধু এই দুটি অপরাধের ক্ষেত্রেই নয়, পুরনো হয়ে যাওয়া আরও কিছু আইনেও বদল আনতে পারে রেল। যেমন বিনা টিকিটে ট্রেনে ওঠা, চেন টেনে ট্রেন দাঁড় করানো থেকে ফুটবোর্ড দাঁড়িয়ে সফর করার ক্ষেত্রে জরিমানা থাকলেও জেলের